সেদিন ছিল ১৯৫২ সালের ৮ই ফাল্গুন। কৃষ্ণচূড়া ফুটেছিল, পলাশ ফুটেছিল, কোকিল ডেকেছিল। তারই নিচে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হলো একটি দাবিতে, সেটি হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। কথাটি শুধু সংস্কৃতির ছিল না, ভাষার ছিল না, ছিল অধিকার আদায়ের আন্দোলনের একটি স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। প্রিয় দর্শক, যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি, তাদের সবাইকে জানিয়ে রাখি আমরা কথা সাহিত্যে ২১শে ফেব্রুয়ারির যে প্রভাব, তাই নিয়ে আলোচনার চেষ্টা করব আজকে। আর শুধু তাই নয়, সাহিত্য যেহেতু একটি বিশাল সমুদ্র, তাই কথা সাহিত্যের সঙ্গে কখনো নাট্য সাহিত্য, কখনো কাব্য সাহিত্য, প্রবন্ধ, এ সব কিছুই কিন্তু আমাদের কথার ভেতরে আসতে পারে। আমরা চেষ্টা করব এইটুকুন পরিসরে ২১এর প্রভাব কি বাংলা সাহিত্যে, কথা সাহিত্য থেকে শুরু করে সব কিছুতে, তা আপনাদের কাছে একটু পৌঁছে দেবার। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের চেয়ে অভিজ্ঞ এবং প্রাজ্ঞ। আমরা তবুও কিছু আলোচনা করব ২১এর প্রভাব আমাদের সাহিত্যে। প্রিয় দর্শক, দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তাদের সঙ্গে একটু পরিচিত হই আমরা। ডক্টর মঞ্জুর রহমান এসছেন, আমাদের অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জুর রহমানকে। এবং আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর উপল তালুকদার। এ দুজনই কিন্তু শিক্ষক, লেখক, গবেষক। আমরা বিশ্বাস করি তাদের কথাগুলো আমাদের সত্যি সত্যি কাজে লাগবে। ৫২ পূর্ববর্তী বা পরবর্তী সকল সাহিত্য নিয়ে কথা বলবো। আমরা বোধহয় জহির রায়হান দিয়ে শুরু করতে পারি। সাহিত্য জীবন নির্ভর একটি শিল্প, আমরা জানি। সাহিত্যের অনেক শাখা প্রশাখা রয়েছে, এর ভিতরে কথা সাহিত্য আছে, যেটি উপন্যাস এবং ছোট গল্প যার পরিধি। তো উপন্যাসে ২১এর প্রভাব আলোচনার পূর্বে আমি সামান্য একটু বলে নিতে চাই যে কবিতায় যত ২১এর প্রভাব বেড়েছে, যুক্ত হয়েছে, উপন্যাসে কিন্তু ওইভাবে ২১এর প্রভাবটা অতটা প্রকট নয়। এর একটি কারণও আছে। প্রথমত হচ্ছে যে বাঙালি কবিতা নির্ভর, কবিতা পছন্দের জাতি, এবং এই অঞ্চল দিয়ে মৌসুমী বায়ু বয়, আরামপ্রিয় জাতি আমরা। আমরা গান পছন্দ করি, আমরা সুর পছন্দ করি, কবিতার ভিতর ছন্দ থাকে, অলংকার থাকে, আমরা খুব পছন্দ করি খুবই। এজন্য ২১এর কবিতা এবং কবির সংখ্যা এত বেশি যে তার কাছে অনেকটাই উপন্যাস ম্লান। তারপরেও উপন্যাসে ২১এর প্রভাব আছে। আর আমরা জানি যে কোনো আন্দোলন, যে কোনো পরিপার্শ্ব, যে কোনো সংগ্রাম সাহিত্যে প্রতিফলিত হয়। কারণ যারা সাহিত্য রচনা করেন তারা তো মানুষ, তারা সৃষ্টিশীল মানুষ। তারা পরিপার্শ্বকে দেখে, আন্দোলন দেখে, সংগ্রাম দেখে এবং বিভিন্ন বিপ্লব দেখে। এরকম বিপ্লব নিয়ে, আন্দোলন নিয়ে প্রচুর সাহিত্য রচিত হয়েছে। সেরকম একটি আন্দোলন, বিপ্লব, দ্রোহের কথা, ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের প্রভাব কথা সাহিত্যে, বিশেষ করে উপন্যাস সাহিত্যে রয়েছে। এখন আমরা যদি বিচার করতে যাই বাংলাদেশের উপন্যাসে বা বাংলা উপন্যাসে ২১এর প্রভাব, তার আগে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এরকম যে ২১-৫২ পূর্ব যে কথা সাহিত্য আর রয়েছে, বিশেষ করে উপন্যাস রয়েছে, সেখানে একটু দেখা যাচ্ছে বিষয় বৈচিত্র্যের চরম অভাব, এবং সেখানে কিছু বর্ণনামূলক বিষয় রয়েছে, সেখানে রয়েছে গ্রামীণ যে সমস্ত জীবনযাপন, সেগুলো নিয়েই উপন্যাসিকরা ব্যস্ত ছিলেন। তাহলে এটি হচ্ছে ১৯৫২ সালের পূর্ব। জি। কিন্তু যখন আসলো ৫২, তখন আমরা আগেই বলেছি যে ২১ আমাদের চেতনা এবং বিশ্বাসে একটা পরিবর্তন এনেছে, এবং এই বিশ্বাসের সূত্র ধরে উপন্যাসেও সেই প্রভাবটা কিন্তু পড়ে গেল। কি পড়লো? কারণ আমরা দেখি ২১ আমাদের কতগুলো খুব মোটা দাগের কতগুলো জিনিস আমাদের শিখিয়েছে আত্ম উপলব্ধি, আমাদের শিখিয়েছে সদাত্মবোধ, আমাদের শিখিয়েছে আত্ম অধিকার, আমাদের শিখিয়েছে দ্রুতবদ্ধ সংগ্রাম করার একটা স্পৃহা, আমাদের শিখিয়েছে অর্থনৈতিক মুক্তির কথা বলা, আমাদের অধিকার আদায়ের কথা বলা শিখিয়েছে। তার মানে সাংস্কৃতিক আন্দোলন বা ভাষার আন্দোলন শেষে আমাদের রাষ্ট্রীয় আন্দোলন এবং অধিকার আন্দোলনের রূপ নিল। জি, এটা কারেক্ট, রূপ নিল। সেভাবেই উপন্যাসে কিন্তু এই প্রসঙ্গগুলো পর্যায়ক্রমে এসেছে। বিভিন্ন উপন্যাসে, প্রচুর উপন্যাস এরকম আছে, যদিও বলছি উপন্যাসের সংখ্যা কম,
কিন্তু আছে, বেশ আছে। আমরা যদি প্রথমেই আমি জহিরানের আরাক ফাল্গুন দিয়ে আমরা আরেক শুরু করি, ফাল্গুন, জি। আমরা দেখবেন এখানে আসলে ঢাকা শহর এবং অন্যান্য জেলা শহরে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের একটা রূপরেখা এবং আন্দোলন এবং মুক্তির সংগ্রামের কথা এখানে আছে। এখানে মজার ব্যাপার, এখানে সাংগঠনিক কর্মতৎপরতার কথা আছে। ওই যে আমি বললাম যে 21-এর প্রভাব একটা জুতবদ্ধতা, সুতরাং এই প্রভাবটা কিন্তু আরেক ফাল্গুনে রয়েছে। জুতবদ্ধ সংগ্রাম এবং সাংগঠনিক তৎপরতা, এটা কিন্তু ওই প্রভাবের ফল এবং এই উপন্যাসিক কিন্তু সেটা দেখিয়েছেন। এটার এই যে 52-র 21শে ফেব্রুয়ারিতে রক্ত দেবার জন্যে আমরা যেরকম যুথবদ্ধ হলাম আমার পূর্বপুরুষ, সেটি কথা সাহিত্যে উঠে আসলো। হ্যাঁ, সেটা কথা সাহিত্যে উঠে আসলো এবং হ্যাঁ, হ্যাঁ। এবং এরা এই সকল ছাত্ররা তারা জুতবদ্ধ হলো একটা অধিকার আদায়ের সংগ্রামে। এটা পেলাম কোথায়? 21 আমাদের শিখিয়েছে, কারণ 52-তে আমরা লড়াই করেছি, সেই লড়াইটা এই সাহিত্যিক এই উপন্যাসে কিন্তু বুকে ধারণ করেছেন এবং সেটা রিফ্লেকশন তার উপন্যাসে এটা আমরা পেলাম আর কি। সুতরাং আমরা দেখছি যে 21-এর অনেক প্রভাব আমার উপন্যাসে পড়লো। তারপর কি হলো, এই যে এখানে যে ছাত্ররা আসলো তারা কিন্তু এই বিভিন্ন রকম সামাজিক প্রসঙ্গগুলো এনেছেন, উপন্যাসিক সামাজিক প্রসঙ্গগুলো এনেছেন। তার মানে উপন্যাসে কিন্তু সমাজ নতুনভাবে নির্মাণ হলো। যে সমাজটা শুধু বর্ণনামূলক সমাজ পেয়েছিলাম 52 পূর্ব, এখানে সে দেখলাম এই সমাজটা আরেকটু ব্যাপক পরিসরে আসলো। তারপরে অর্থনৈতিক মুক্তির কথা আসলো। এমন সময় 52 পূর্ব উপন্যাসগুলোতে অর্থনৈতিক মুক্তির কথা ওইভাবে থাকেনি। কারণ হলো এখানে দেখিয়েছেন যে যতটুকু প্রয়োজন খেয়ে পরে বেঁচে থাকলেই হলো, অর্থনৈতিক একটা স্বাবলম্বী হতে হবে, অর্থনীতিটা অন্যভাবে পরিচালিত করতে হবে, এই ব্যাপারটা তখন উপন্যাসিকরা চিন্তা করেননি। এই 21-এর প্রভাব আমাদের অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষার কথা শিখিয়েছেন। সুতরাং যে ছাত্রীরা এই আন্দোলনগুলো করেছে আরাক ফাল্গুনে, তারা কিন্তু অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। এবং মজার ব্যাপার হলো এখানে অনেক অসাম্প্রদায়িক বিষয় রয়েছে, অনেক অসাম্প্রদায়িক এখানে নানা ধরনের অসাম্প্রদায়িক বিষয় রয়েছে যেগুলো কিন্তু 52 পূর্ববর্তী উপন্যাসে ছিল না। সম্প্রদায়কে অতিক্রম করবার যে একটা প্রেরণা এটা ছিল, এটা 21 দিয়েছে উপন্যাসিককে, আমার মতে 21 দিয়েছে, 21 থেকে পেয়েছে। ডক্টর মঞ্জুরকে একটি ব্যাপার তুলনামূলক আলোচনার জন্য বলবো যেটি ভালো হয়। যেমন আমরা যদি আপনি 52 পূর্ব উপন্যাসের কথা বললেন, আমরা যদি তার আগে লেখা 52-এর আগে যেগুলো লেখা হয়েছে, আমি বিশেষ করে পদ্মা নদীর মাঝির কথা বলবো। সেখানে যে বিশদ পরিসরে বাংলার জনজীবনকে ধারণ করবার চেষ্টা আছে, সেই চিত্রগুলো কি অনেকটা যান্ত্রিক মনে হয় না? আমার কাছে কিন্তু যান্ত্রিক মনে হয় এবং মনে হয় যে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তিত উপন্যাসের যে একটা গড়পড়তা পরিকাঠামো, সেই পরিকাঠামোর ভিতরে একটি গল্প কেমন করে যেন বলা হচ্ছে, তার মধ্যে আমি নির্মাণের মধ্যে প্রাণ শক্তির কোথায় যেন একটা অভাব আছে। কেন যেন মনে হয় যে এই চিত্রটি আমি যে আমার যা দেখছি চারপাশে, পরিপার্শ্বের কথা বলা হলো, ডক্টর মঞ্জুর বললেন, আমরা সেই পরিপার্শ্বকে জীবন্তভাবে প্রাণবন্তভাবে পাইনি। তার মানে আমরা কি ওই সময়ের কথা সাহিত্য বা সাহিত্যকে একটু যান্ত্রিক পেয়েছি, এরকম মনে হচ্ছে? আমার কাছে সেটি মনে হয়েছে জি। এবং মনে হয়েছে সেখানে নন্দনতাত্ত্বিক একটা পরিকাঠামোর ভেতরে থাকবার চেষ্টা, কিন্তু এই যে নন্দনতাত্ত্বিক যে একটা বেড়াজাল শব্দটি ইচ্ছে করেই বলছি, এটি ঠিক অতটা মানবিক এবং অতটা জীবনকে আপ্লুত করা, প্লাবী করা, মানুষ তার যে আত্মমর্যাদাবোধ, নিজেরটা নিজের বুঝে নেওয়ার চেষ্টা, এটা তো আছেই। আরেকটি ব্যাপার, আগের উপন্যাস 52-এর আগের উপন্যাস এবং ছোট গল্পের কথা একই রকম দেখা যাবে যে সেখানে কিন্তু দীর্ঘ বর্ণনা, সে গদ্গদ একটা বর্ণনা, সংলাপের পরিমাণ কম। সেখানে আরও একটা ব্যাপার যে আমাদের আঞ্চলিক সংলাপ, আঞ্চলিক যে লোকাল ডায়ালেক্ট বলি, সেটি কিন্তু অনেক কম এবং মানুষগুলো মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে রঞ্জিত, নিরঞ্জন মানুষকে দেখছি না, আমরা প্রাণবন্ত মানুষকে দেখলাম না। এবং যে তার অধিকার সচেতন, যে আত্মমর্যাদা বোধে উদ্দীপ্ত, এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই 52 ভাষা আন্দোলন, আমাদের ভাষা নিয়ে সংগ্রাম, এটি আমাদের কথা সাহিত্যকে বিপুলভাবে প্রাণ রসে উজ্জীবিত করেছে। এটা আমার কাছে একজন মানুষ, আমি একজন মানুষ, আমার যে অধিকার আছে, আমার যে চেহারা, আমার যে চরিত্র, সেটি কি তাহলে 52-র এই ভাষা আন্দোলনের পরে আমরা সাহিত্যে
খুব স্পষ্টভাবে দেখি। হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যায়, বেশ স্পষ্ট। আগে আমি একটু তুলনা দেবো, জানি না তুলনাটা কেমন আপনার কাছে মনে হবে। আমরা তো এখন একজন মানুষকে অবিকল বানাতে দেখি। মাদাম তুসোর মিউজিয়ামে যে কাউকে বানাচ্ছে, দুজন পাশাপাশি দাঁড়ালে মোমের মূর্তি। জি। কে মোমের তৈরি আর কে আসলে রক্ত মাংসের মানুষ, আমরা যারা গড়পড়তা মানুষ তারা কিন্তু এই যে চর্মচক্ষে বুঝতে পারবো না। কিন্তু যে মোমের তৈরি সে তো জড় পদার্থ, কিন্তু যে প্রাণবন্ত মানুষ সে আসলে শক্তিশালী, সে আসলে বাংময়। তাহলে 52 পূর্ববর্তী আমাদের যে চরিত্রগুলো এসেছে আমাদের কথা সাহিত্যে, সেখানে দেখা যাবে যে তারা, আপনি বলছেন যে মাদাম তুসোর, হ্যাঁ, ওই যে মোমের মূর্তির মতো তারা ঠিক তাদের মধ্যে যথার্থ প্রাণ নেই। আমরা সজীবতা বলতে প্রকৃতি, সমাজ, রাষ্ট্র এর ভেতরে থেকে আমরা একজন মানুষকে যেভাবে দেখতে অভ্যস্ত, যেভাবে তাকে আমরা বলি না যে পানিতে মাছের নিজস্ব রূপটি বোঝা যাবে, আকাশে পাখি তার মতো করে ওড়ে। কিন্তু আমরা মাছ যদি অ্যাকুরিয়ামে রেখে দিই অথবা খাঁচার মধ্যে, বড় খাঁচাই নয় রাখলাম, পাখি সে তো তার খাঁচার ভিতরে। তা আমার কাছে মনে হয় যে এই ভাষা আন্দোলনের পূর্বে যেসব কথা সাহিত্য রচিত হয়েছে, তা হোক উপন্যাস অথবা ছোট গল্প, কোনো না কোনোভাবেই সেটি এক ধরনের যান্ত্রিকতায় আচ্ছন্ন। আমার কাছে এটি মনে হয়েছে। দেখি ডক্টর মঞ্জুর রহমান কি বলেন। আমার স্যারের সাথে আমি প্রায়ই সহমত পোষণ করছি। কারণ হচ্ছে যে আমরা যদি বায়ান্নর পূর্ববর্তী আরও দু একটি উপন্যাসের কথা আমরা বলতে পারি, সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা, আদিগন্ত, আবুল ফজলের রাঙা প্রভাত, এগুলোতে দেখবো যে আমরা আসলে ওই যে আগে বলছিলাম যে জীবনটা খুব সরলভাবে দেখা, কিন্তু কালের বিবর্তে জীবন তো অনেক জটিল হয়েছে, জীবনের নানান শাখা প্রশাখা বের হয়েছে, নানান জটিলতায় আমরা ভুগছি। তো আসলে এই জীবন অবশ্যই ওই জীবন আর এই জীবনের পার্থক্য আছে, কারণ জীবনের জটিলতা পরিবেশ পরিস্থিতির মাধ্যমেও জটিলতাগুলো আসলে আমরা মোকাবেলা করতে থাকি। আপনি দেখুন যে বিষয় বৈচিত্র্যেও অনেক পরিবর্তন এসছে, যদিও সেই জীবন এটা হলো জীবন, বিষয়টা হলো জীবন, কিন্তু এই জীবনের অনেক পরিবর্তন। এই জীবনের কেমন পরিবর্তন আমরা দেখবেন যে আমরা, স্যার বললেন যে সংলাপ ধর্মিতা, আগে উপন্যাসগুলো ম্যাক্সিমাম ছিল বর্ণনাধর্মী, শুধু বর্ণনার পর বর্ণনা। হ্যাঁ, এখন হয়ে গেছে ডায়লগ, কথোপকথন, ইন্টারাকশন। আমার সাথে আপনার একটা যোগাযোগ তৈরি হবে, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, এই ধরনের একটি নাট্য একটা চমক সম্পন্ন, যাতে খুব কাছে আসা যায়, হ্যাঁ কাছাকাছি আসা যায়, এরকম একটা ব্যাপার থাকে। আবার দেখবেন আপনি ওই যে 52 পূর্ব উপন্যাসগুলোতে আঞ্চলিক শব্দ আছে, কারণ আঞ্চলিক ভাষা তো আসলে একজন ভাষার প্রাণ, ওর ভিতরে প্রাণ ভ্রমরা লুকিয়ে রয়েছে ভাষার ভিতরে, তাকে আমরা বর্জন করতে পারি না। কিন্তু ওই আঞ্চলিক শব্দগুলো, আঞ্চলিক বাক্যগুলো পরিশীলিত নয়, ওর ভিতরে রূঢ়তা আছে, ওর ভিতরে রস আছে, ওর ভিতরে একটু স্ল্যাং আছে, হ্যাঁ, অভাষা নিভাষা যুক্ত রয়েছে। কিন্তু পরের উপন্যাসগুলো আমরা দেখলাম, বিশেষ করে আমরা যদি বলি যে কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালামের, এগুলো দেখবেন যে আঞ্চলিক ভাষা ব্যবহার হয়েছে, সেটা তো একটা আঞ্চলিক উপন্যাসই, অনেক বড় উপন্যাস, কিন্তু দেখবেন যে আঞ্চলিক শব্দগুলো পরিশীলিত। এর আগে প্রচুর আরবি, ফার্সি, উর্দু শব্দগুলো ব্যবহার করেছে, পরে এই সমস্ত উপন্যাসে দেখলাম যে ধীরে ধীরে এই শব্দগুলো কমে গেল। অলঙ্কারের বেলাও আমরা এরকম বলতে পারি, কারণ সাহিত্য অলঙ্কার হলে সৌন্দর্য বাড়ে। তো অলঙ্কারগুলোও দেখলাম যে আগে ইরান তুরান এই আরবীয় মরুভূমি থেকে প্রাপ্ত, সেগুলো আমাদের জানা নাই, চেনা নাই, কিন্তু আমরা দেখছি যে অলঙ্কারগুলো এখন আমরা ব্যবহার করছি 52 পরবর্তীতে, সেগুলো দেখছি যে আমাদের চেনা জানা জগতের থেকে নেওয়া, যে উপমাগুলো, রূপকগুলো সবই আমাদের চেনা জানা জগতে, আমাদের ভালো লাগে। এবং বোঝা যাচ্ছে যে আসলে 21 আমাদের বেস, কিন্তু ধীরে ধীরে নানা ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভাষায় অন্যরকম একটা আবহ তৈরি হচ্ছে এবং উন্নতি হচ্ছে, বলা যায় যে এক ধরনের পরিবর্তন হচ্ছে। এই প্রসঙ্গে আমরা একটু ডক্টর উপল তালুকদার আপনার কাছে যেতে চাই, যে এই কথাতে আমার মনে হলো যে 52 আন্দোলনটি 21শে ফেব্রুয়ারি আমাদের একটি জাতীয়তাবাদ তীব্রভাবে আমাদের সাহিত্যে প্রবেশ করেছে, যেটি আমরা এর আগে অভাব অনুভব করতাম। আমাদের যদি একটু বলেন এই বিষয়ে। এই নিয়ে কোনো সংশয় নেই, কোনো বিতর্ক উঠতে পারে না যে ভাষা আন্দোলন আমাদের
জাতীয়তা বোধে উদ্দীপ্ত করেছে। বলা যায় আমাদের জাতিসত্তার যদি আমরা গোড়ার দিকে খুঁজি এবং আমরা স্পষ্ট কোনো রূপ পাই, তাহলে আমাদের 52 যেতে হবে। আমাদের 52, তারপরে দেখেন আমি তো আরেকটু যদি সামনে আগাই 69, এক্ষেত্রে আমি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা চিলেকোঠার সেপাইয়ের কথা বলবো। সেখানে এই যে ভাষার কথা প্রফেসর মঞ্জুর বললেন, যে সেখানে কিন্তু আমরা অনেক স্ল্যাং দেখলাম যেগুলো ট্যাবু শব্দ, কিন্তু অবলীলায় ইলিয়াস সেগুলো ব্যবহার করেছেন। সেটি শিল্প হিসেবে সমাদৃত হতে কোনো বাধা থাকেনি। কারণ কি, আমাদের জীবন যেমন শিল্পে ঠিক তেমন করেই তাকে উপস্থাপন করা লাগে। যদি তাকে অন্য কোনোভাবে তাকে উপস্থাপন করা হয়, তবে আমার কাছে মনে হয় সেটি শিল্পের কোনো না কোনোভাবে সেটা তার হানি ঘটে। এখন আখতারুজ্জামান ইলিয়াস হয়তো অনেক ট্যাবু শব্দ ব্যবহার করেছেন, কোনো সমালোচক অবশ্যই এই নিয়ে বিতর্ক অন্য দিক থেকে তুলতে পারেন, সে দরজা খোলা থাকলো। এ নিয়ে তো কোনো বক্তব্যই তো চূড়ান্ত কোনো কথা না আসলে। কিন্তু এই যে আমাদের শব্দগুলো 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে উপন্যাসটি, আমরা সেখানে এই যে প্রবলভাবে আরও নৈকট্য দেখতে পেলাম জীবন এবং সমাজকে, জাতিসত্তায় আরও ক্রমশ উন্নতির দিকে, এবং আমরা তার পরিপূর্ণ প্রয়োগ 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দেখেছি আমরা। তাহলে জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল আমাদের 21শে ফেব্রুয়ারি। নিঃসন্দেহে আমি এরকম মনে করি যে এই 21শে ফেব্রুয়ারির মতো এই ঘটনাটি, বিরাট যে ঘটনা, এই ঘটনাটি না ঘটলে হয়তো আমাদের 1971 আরও পিছিয়ে যেত। আমরা ঠিক এই 1971-এ আমরা একটি নিজস্ব রাষ্ট্র এবং আমরা পেতাম না। ভাষার দাবি দিয়ে আত্মপরিচয়ের অনুসন্ধান শুরু হয়েছিল এবং মানুষের মধ্যে অধিকার আদায়ের ব্যাপারে যে সচেতনতা তৈরি হয়েছিল, সেটি আমরা দেখলাম 69 হয়ে 71, এবং আমরা তো আরও বলতে পারি 90 হয়ে আমরা 24-এ আসছি, আমরা নানা দিকে আসছে। এবং কথা সাহিত্য, যেহেতু সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, জীবনের এক নিরঞ্জন একটা প্রতিকৃতি, কাজেই সমাজে যা ঘটবে, জাতির জনজীবনে যা কিছু প্রধান, এমনকি যা কিছু গৌণ, তা কোনো না কোনোভাবে সাহিত্যকে প্রভাবিত করবে, সাহিত্যের রূপ এবং রীতিকে বদলে দেবে, এটা আমার কাছে মনে হয়। এবং 21শে ফেব্রুয়ারিকে নিয়ে আমাদের জাতীয় গ্রন্থমেলা, এই গ্রন্থমেলাটি সেখানে হাজার হাজার গ্রন্থ প্রকাশিত হচ্ছে, তারও কিন্তু মূল চেতনা 52-র 21শে ফেব্রুয়ারি, কোনো সন্দেহ নেই। এবং আমি ঠিক নিশ্চিত করে বলতে পারি না, এই বিষয়ে আমার জানা একটু কম আছে, যে এই তার নিজের একটি ভাষাগত দিবসে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে যে আমাদের গ্রন্থমেলা আয়োজন করা হয়, পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চয়ই গ্রন্থমেলা হয়, কিন্তু তাদের কিন্তু এইরকম মোক্ষম একটা উদযাপনের দিন নেই যেটি আমাদের আছে। 21-এর পরেই কথা সাহিত্যে একটি চমৎকার পরিবর্তন আসলো, সেটা হলো যে টানা বর্ণনার জায়গায় সংলাপ ধর্মিতা আসলো। আর সংলাপ ধর্মিতার কথা প্রসঙ্গেই ডক্টর মঞ্জুর বলছিলেন কথাটি, সংলাপ ধর্মিতার কথা প্রসঙ্গেই নাটকে একটু যেতে চাই, যদিও কথা সাহিত্যের কথা হচ্ছে। নিশ্চয়ই আমাদের 21 কেবল তো নির্দিষ্ট একটি সাহিত্যের আঙ্গিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যেমন 21 আমাদের জাতীয় চেতনার নির্দিষ্ট একটু বিন্দুতে কখনো সেটি সীমাবদ্ধ থাকেনি, সেটি ক্রমশ বেগবান হয়ে বড় একটি ধারার মধ্য দিয়ে আমাদের জাতীয় চেতনার মধ্য দিয়ে প্রবহমান থেকেছে এবং এখনও সেটি চলমান। কাজেই আমরা যখন দেখলাম যে নাটক রচিত হচ্ছে, আমরা এক্ষেত্রে মুনীর চৌধুরীর কবর নাটকের কথা বলতে পারি, অনিবার্যভাবেই কবর নাটকের প্রসঙ্গ আসে। খুব ছোট্ট একটি নাটক, একাঙ্কিকা, এবং আমরা সবাই জানি যে এটি জেলখানায় বসে লেখা হয়েছিল। মুনীর চৌধুরী তখন জেলে ছিলেন এবং জেলখানায় মঞ্চস্থ হওয়ার কথাও ছিল। এই নাটকে খুবই ছোট্ট একটি নাটক, কিন্তু এখানে আমরা যেমন সংলাপের এক ধরনের তীক্ষ্ণতা দেখেছি, এক ধরনের প্রাজ্ঞতা দেখেছি,
বৈদগ্ধ দেখেছি, চরিত্রগুলোর মধ্যে রূপক সাংকেতিকতা দেখেছি, যেটি আমরা রবীন্দ্রনাথে দেখেছিলাম। তার যে রূপক সাংকেতিক নাটকের মধ্যে অচলায়তন বা অন্য রক্তকরবীর ভেতরে হ্যাঁ। আসছে, এই নাটকে আমরা দেখছি যে সেখানে বেশ কিছু ধরনের চরিত্র আছে যেগুলো আমাদের সেই আমরা এই নাটকে আমরা দেখি যে সেই 52ই জলজান্তভাবে এখানে মূর্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে লাশগুলো কবরস্থানে চাপা কবর দেওয়ার জন্য নেওয়া হচ্ছে, গোড় দেওয়া হবে। সেখানে একজন গোড় খোদক চরিত্র আছে, সেখানে আমরা একজন বাংলাদেশি পুলিশ অফিসারকে দেখি এবং একজন নেতাকে দেখি। এখানে নানা ধরনের চরিত্র। এখানে মুনীর চৌধুরী অনেক গভীর দিকে কথা বলতে চেষ্টা করেছেন। এই যে যারা প্রাণ দিয়েছে, 52তে যারা রাজপথে প্রাণ দিয়েছিল, তাদের লাশগুলো মাটি চাপা দেওয়া হচ্ছে, দেওয়ার জন্য নিয়ে আসা হলো এখানে। আমরা যেন এই নাটকে মূর্ত হয়ে উঠে দেখলাম 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনা। তবে এই ঘটনার কেবল বাইরের দিকেই কিন্তু নাট্যকার সীমিত থাকেননি। এই নাটকের ভেতরে এক ধরনের প্রতীকী ব্যঞ্জনা দিয়ে এটি চিরকালীন করে তোলা হয়েছে। মানে আমাদের ভাষা শহীদরা উঠে আসছে এই যে দৃশ্যপট, হ্যাঁ, উঠে আসছে এবং তাদের কাছে তারা প্রস্তুত, তারা কবরে যেতে চাচ্ছে না। এবং আমরা দেখছি যে বাঙালি পুলিশ অফিসার হয়েও সে অবাঙালি নেতার সাফাই গাইছে এবং তাদের সঙ্গে, এবং নেতা যিনি ধর্মের কথা নীতি কথা বলেন, তিনি আবার উত্তেজক পানীয় পান করছেন জনসমক্ষে, আবার ধর্মীয় কথা বলছেন, নীতি নৈতিকতার কথা বলছেন। তো তাহলে দাঁড়াচ্ছে না যে যারা এই নেতৃবর্গের যে চরিত্রের আসল ব্যাপারটি আমরা দেখলাম। এখানে মূল কথাটি আমাদের এই শিক্ষক মুনীর চৌধুরী কি বলতে চেয়েছিলেন, কি যেটি আমাদের পরবর্তীতে অন্যান্য শিল্প সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে কাজে এসেছে? দুটি স্তর আছে, বহু স্তরে নাটকে, স্তর বহুল নাটক। বাহ্য স্তরে দেখা যাচ্ছে সেই 52 সেই রক্তাক্ত ঘটনা, শহীদ তারা হলো, তাদেরকে মাটি চাপা দেওয়ার জন্য রাতের বেলা গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, গোর খোদক সেখানে কবর খুঁড়বে। তারপরে সেখানে পুলিশ অফিসার আছে, বাঙালি পুলিশ অফিসার, তার সঙ্গে এখানে যুক্ত হয়েছেন একজন ধর্মীয় নেতা, রাজনৈতিক ওই সময় ক্ষমতাসীন একজন নেতা। তিনি নানা নীতি নৈতিকতার কথা বলছেন আর পুলিশ অফিসারকে তাগিদ দিচ্ছেন দ্রুত ভোর হওয়ার আগেই এগুলোর জন্য মাটি চাপা দেওয়া হয়। কিন্তু এর মধ্যে একজন গোড় খোদককে দেখলাম। এই গোড় খোদক একটি নাট্যকারের আদর্শবাহী চরিত্র। নাট্যকার তিনি যা বলতে চেয়েছেন এই চরিত্রটির মুখ দিয়ে বলার চেষ্টা করেছেন। মূল ফিলসফিটা তার ভেতর দিয়ে এগিয়ে আসছে। এর মধ্যে আমরা অ্যাবসার্ড যে ড্রামা যাকে বলি, সেই অ্যাবসার্ড ড্রামার কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম, যে মৃত লাশগুলো কবর থেকে উঠে আসছে এবং তারা আর কবরে যেতে চাচ্ছে না। আমরা তারা মনে করছে যে তাদের এই প্রাণদান অর্থহীন হয়ে গেছে। তাহলে এই মধ্যে আমরা একটা প্রতীকী ব্যাপার পাই। আমরা এর মধ্যে যদি ভেতরের বাস্তবতা, যদি আমরা এই নাটকের অন্তর্বাস্তবতা, অন্তর্কথন খুঁজতে যাই, অনুসন্ধানে ব্রতী হই, তাহলে দেখব যে এই নাটকে মুনীর চৌধুরী ছোট্ট এই নাটকে তিনি সমকালকে ধারণ করেছেন, তার ভিতরে চিরকালকে তিনি গ্রহণ করেছেন। সেই শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের তরঙ্গ রোল শোনা যায়, বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর বিস্তৃতি থাকে, আমরা এই নাটকের মধ্যে তাই দেখলাম যে যারা নেতা, তারা নীতি কথা বলছেন, ধর্ম কথা বলছেন, কিন্তু নিজেরা তা পালন করছেন না। আবার যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন, যাদের হাতে প্রতিরক্ষার দায়িত্বে যারা আছেন, তারা অবলীলায় যেদিকে সুবিধা সেদিকে তারা পাল উড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা
সুবিধাবাদী হ্যাঁ। এই দৃশ্যপটও তিনি দেখিয়েছেন, দেখিয়েছেন। শহীদের রক্তে ভেজা সেই কাফন তিনি দেখিয়েছেন, গোরখোদককে দেখিয়েছেন, এবং সেই সঙ্গে একজন পুলিশ অফিসার দেখিয়েছেন যিনি তৎকালীন শোষকের এদেশীয় সহযোগী। এদেশীয় সহযোগী প্রতিটি মানে শ্রেণীকে তিনি তুলে এনেছেন। বাংলা সাহিত্যের আর কোথায় এরকম বিষয় দেখছেন আমার এই আচ্ছা একটু একুশের প্রেরণা? বলি সেটা হচ্ছে যে এই কবর নাটকে আসলে এই মূল চেতনা, লাশ কবর দিল ঠিকই ক্ষমতার জোরে, কিন্তু চেতনাকে কবর দিতে পারলো না, ভাষাকে কবর দিতে পারি নাই। হ্যাঁ, এটাই একুশের চেতনা। কবর নাটকের একুশের চেতনার যে প্রভাব সেটা এটা। এবং আপনি কি মনে করেন যে 52 থেকে আজকে এই 26 পর্যন্ত চেতনাটি লালন করেছে জাতি? চেতনা মাঝে মাঝে হোঁচট খেয়েছে, কিছু চেতনা লালন করেছেন, কিছু চেতনা বুঝতে পারেননি, চেতনা ধারণ করেছেন কিন্তু তার কার্যকারিতা ওইভাবে থাকে না। এজন্য মাঝে মাঝে আমরা কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আমরা মাঝে মাঝে হোঁচট খেয়েছি, বিভ্রান্ত হয়েছি, আবার সুপথে পরিচালিত হয়েছি। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে হয়েছে। মানে আমরা একটু হোঁচট খাওয়ার বিষয়টাও জানতে চাই আপনার কাছে। এই যে আমার ভাইয়েরা রক্ত দিয়ে গেল, আজকে 2026, আমরা বারবার কেন 21-এর চেতনা নিয়ে, আমার ভাষা নিয়ে, তার আন্তর্জাতিকীকরণ নিয়ে কেন হোঁচট খাবো? আমরা 21-এর চেতনা কিন্তু আমাদের প্রতিবাদ শিখিয়েছি, নারীর একটি স্বতন্ত্র বোধ, স্বাতন্ত্র, এটা কিন্তু আমাদের শিখিয়েছে। আমরা দুটো গল্পের কথা একটু বলার চেষ্টা করি। এবং প্রথম গল্পটা আমরা 21-এর ভাষা আন্দোলন নিয়ে যে প্রথম গল্প, শওকত ওসমানের মৌন নয়, যে একজন বৃদ্ধ তার ছেলে মারা গেছে, তারপরে সে বাসে করে একটি জায়গায় যাচ্ছে, হঠাৎ চারিদিকে দেখছে যে আন্দোলন এবং সংগ্রামের মিছিল চলছে এবং বাস ভরা নিস্তব্ধতা, বাসে সবাই ঘুমোচ্ছে, কেউ চুপ মেরে আছে। হঠাৎ করে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং এই যখন কান্নাকাটি শুরু করে দিল, পুরো বাসের ভিতরে বৃদ্ধের এই কান্নার সাথে সমবেতী হলেন অনেকেই। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, যে বৃদ্ধের এই ব্যথার সাথে, সমগ্র বেদনার সাথে সমগ্র বাসের মানুষের বেদনা একীভূত হলো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি আরেকটা, যে এই যে একটা গ্রাম অঞ্চলের বাস চলে যাওয়া, এই যে ভাষা আন্দোলনের এই চেতনা শুধু নাগরিক চেতনা নয়, এটি গ্রামেও ছড়িয়ে গিয়েছে। গ্রাম অঞ্চলের মানুষও এই চেতনার সাথে সমব্যথী। এটি প্রথম গল্পের একটি বিষয়। আরেকটা গল্প, একটা পুলিশ, সে তার কর্তব্য বোধের কারণে সে নানা জায়গায় তাকে ডিউটি করতে হয় এবং তখন ভাষা আন্দোলন চলছে। সেই ভাষা আন্দোলনের প্রাক্কালে ওই পুলিশের ডিউটি পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলের সামনে। তার ছেলে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই হলে, এবং দেখা গেল ছেলে মিছিল করছে, পুলিশ কর্তব্যবোধে অন্য অন্য পুলিশ গুলি করছে, কিন্তু সে বারবার প্রশ্ন করছে আমি গুলি করব কি করব না। তার চেতনা কাজ করেছে, যেটা আমার অন্যায়, আমি আমার চাকরি চলে যেতে পারে, আমি অন্যায় কাজটি করব না। তাহলে কি হলো, এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পুলিশ তার চেতনার জায়গাটা ঠিক রেখেছে। ওটা তো পুলিশের কর্তব্যবোধ আমি বোঝালাম, চেতনার জায়গা বোঝালাম। আবার একটি গল্প হলো ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী একটি গল্প, এটা হচ্ছে যে সত্যেন সেনের গল্প। এই গল্পে মা একটা ক্যারেক্টার আছে। মা, সে বর্ধমান এলাকা থেকে বাংলাদেশে কোনো একটা পীর পরিবারে, দিনাজপুরের অঞ্চলে একটা পীর পরিবার, তার বিয়ে হয়েছে। পরিবারের সকলেই উর্দু বলে, আরবি বলে, প্রচুর প্রেশার তার উপরে যে তোমাকে উর্দু বলতে হবে এবং তোমাকে অথবা আরবি বলতে হবে। কোনো মতেই এই নববধূ, তাকে নাম রূপকর্ত মা দিয়েছে, নববধূ কোনো মতেই কোনো ক্রমেই সে আরবি এবং উর্দু বলবে না। সে বলল না, ওকে উনি বলছেন আমাকে যদি ডিভোর্সও দেওয়া হয় আমি উর্দু এবং আরবি বলতে রাজি নাই, আমি বাংলা বলবো, আমি বাংলা পছন্দ করি, আমরা বাংলা ভালোবাসি। তার মানে এখানে আমি বোঝাতে যাচ্ছি একজন নারী, সেও অধিকার সচেতন দেখিয়েছেন। এগুলো আমি মনে করি যে সবই 21-এর চেতনার ফল। নারীর যে অধিকার, নারীর যে অচিত্তবোধ, সে বুঝতে পারলো। একটা পুলিশ তার অধিকার বুঝতে পারলো, চাকরি যাবে নিশ্চিত, যে সবাই গুলি করছে, পুলিশ গুলি করে না, তার মানে সে জানে যে আমার চাকরি যেতে পারে, তারপর সে গুলি চালায়নি ছাত্রদের বুকে। ছোট গল্প কিন্তু এই ধরনের চেতনার বিষয়। তাহলে এই চেতনাগুলি আমাদের সাহিত্যে উঠে এসেছে অবিকৃতভাবে এবং অকৃত্রিমভাবে, যেটা দেখলাম, যেটি 52 পূর্ববর্তী সাহিত্যে আমরা একটু
কম পাই। অভাব পেয়েছি। আমরা একটুখানি যেতে চাচ্ছিলাম যে কাব্য সাহিত্যেও প্রচুর অবদান রয়েছে, প্রচুর অবদান রয়েছে। কাব্য সাহিত্যে এই চেতনাগুলো সবচেয়ে বেশি এসেছে। আমি আগেই বলেছি যে কবিতা তখন এক ধরনের স্লোগান ছিল, কারণ এই জাতি 52 পরবর্তীতে এবং 52 পূর্ববর্তী থেকে শুরু করে জাতি 71 পর্যন্ত আন্দোলনেই ছিল। সুতরাং কবিতায় এত পরিমাণ এই আন্দোলনের প্রসঙ্গগুলো এসেছে, 69 বলি, 66 বলি, 70 বলি, 52 বলি, প্রচুর এসছে। কারণ কবিতাকে তারা একটি প্রভাবক হিসেবে নিত। কবিতার চরণগুলো পরবর্তীতে আমরা দেখেছি সুকান্তের কবিতায় স্লোগান ধর্মিতা, এরকম স্লোগান হিসেবে তারা ব্যবহার করতেন। এবং কবিতায় ভাষা আন্দোলন সবচেয়ে বেশি এসছে এই কারণেই, কারণ এক একটি স্লোগান আমাদের এক একটি উদ্দীপক হিসেবে কাজ করেছি। আমরা সাহস পেয়েছি, আমরা সামনে এগিয়ে গিয়েছি, মিছিলে এগিয়ে গিয়েছি, আমরা প্রতিরোধে এগিয়ে গিয়েছি। সুতরাং কবিতায় 21 প্রকটভাবে এসছে। মানে ভেতরকার আবেগ এটি বোধহয় কবিতায় খুব প্রকাশিত হয়েছে না? খুব প্রকাশিত হয়েছে। আগেই বললাম যে কবিতায় বলা যায় অনেক কথা, কারণ ওর জন্য আয়োজনটা খুব বেশি করা লাগে না। যদিও কবিতা খুবই দুর্বোধ্য একটি শাখা, যার মানে কবিতাগুলো সরল রৈখিক ছিল, মানুষ বুঝতে পারতো, এবং সবই আন্দোলনমুখর কবিতা। প্রতিবাদ, ওই ধরনের কবিতায় প্রতিবাদ সবচেয়ে বেশি ছিল। আর মানুষ তো প্রতিবাদের ভিতরেই ছিল, মানুষের আবহ তো প্রতিবাদের ভিতরেই ছিল। মানে আমরা তো প্রথমেই দেখলাম যে ফাঁসির দাবি নিয়ে এসেছি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি সেই কবিতারই বিস্ফোরণ বলা যায়। প্রথম 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক আমরা নানা রকমের গান পেয়েছি। আমরা তো এখনো আমরা সেই গানটি বাজাই, সালাম সালাম হাজার সালাম। তারপরে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং একটা মজার ব্যাপার যে আমরা এই আধুনিক সাহিত্যকে যে বলছি নাগরিক সাহিত্য, কেউ কেউ এটাকে একটু কেন্দ্রের, আমরা এখন যে উত্তর আধুনিকতাবাদের দৃষ্টিভঙ্গি থেকে বলি যে এটা কেন্দ্রের ব্যাপার, এটি প্রান্তে প্রান্তে কখনো এই সাহিত্যে সেইরকমভাবে প্রভাব ফেলে না। আমি একটু দেখাতে চাই 21 কীভাবে কেন্দ্রকে ধারণ করেছে, আবার প্রান্তকেও সে প্লাবিত করেছে। আমি স্মরণ করে দিতে চাই একটি বিশেষ গান, ডাহার শহর রক্তে ভাসাইলি ওরে বাঙালি। এই যে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে এই গানটির মধ্যে আমরা তো দেখছি আঞ্চলিক ভাষা এই গানে ব্যবহৃত হয়েছে, যে কথাগুলো রচিত হয়েছে এবং গানগুলো হৃদয়প্লাবী এবং গণমানুষের প্রত্যন্ত এলাকার যে জনজীবন, সেখানকার মানুষ এই গানের সুরে আমরা কিন্তু আহ্লাদিত। আমরা কেবল কেন্দ্রে নয়, এই যে আমরা দেখলাম 21 এমন একটা প্রভাবশালী একটা আবেগের নাম, যে আবেগ শিল্পকে শুধু কেন্দ্রতে এটি সীমাবদ্ধ থাকেনি, এটি প্রান্তকে প্লাবিত করেছে। যদি ছোট্ট করে বলেন 21-এর এই প্রভাবটি আমাদের শুধু সাহিত্য নয়, আমাদের জাতীয় জীবনে কিভাবে প্রভাবিত করেছে? জাতীয় জীবনে আমরা এখন কথা বলতে শিখেছি। আমরা এই যে কথা বলছি, এই যে প্রতিবাদের ভাষা, এই যে শুধু প্রতিবাদ না, মতামত জানানো, মতামত জানানো, আমি কি চাই, কোনটি আমার ভালো লাগে, সবার সাথে সবার মত মিলবে না, কাজে এই যে কথা বলতে পারছি। শামসুর রহমানের মতো ওই যে কবিতায় বললেন না, স্বাধীনতা তুমি 21শে ফেব্রুয়ারি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। তো এখানে আমরা আমরা এখানে প্রাণের কথা বলি, আবেগের কথা বলি, আবার কখনো আমরা রুদ্র আবেগে ক্ষোভে ফেটে পড়ি, প্রতিবাদে ফেটে পড়ি। এই 21 আমাদের এই শক্তিতে উজ্জীবিত করেছে। এই জন্য আমরা বাঙালির মূল আবেগ, আমাদের জাতিসত্তার প্রথম মাইল ফলক হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আমাদের সবসময় মনে রাখতে হবে। ডক্টর মঞ্জুর রহমান, 21-এর চেতনা বাস্তবায়নের জন্য সর্বপ্রথমে আমাদের দেশপ্রেম দরকার। দেশপ্রেম ছাড়া 21-এর চেতনা বাস্তবায়ন কোনো মতেই সম্ভব না। আমরা আশা করব আগামী দিনে এই দেশপ্রেম প্রগাঢ়তর থেকে প্রগাঢ়তর হবে এবং 21-এর চেতনা প্রলম্বিত হবে এবং এই চেতনা দীর্ঘদিন ধরে বাঙালির অন্তরে থাকবে, প্রজ্বলিত থাকবে। আমরা সেই আগুনে, সেই শিখায় সারা জীবন অন্য অর্থে জ্বলবো এবং জাতিকে নতুন আলোর দিশা দেব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। মানে এরকম একটি আলোচনা থেকে বিদায় নিতে হচ্ছে, এটা ভেবে কষ্ট পাচ্ছি, কিন্তু সত্যি আপনারা যুক্ত হয়েছেন। ডক্টর মঞ্জুর রহমান, ডক্টর উপল তালুকদার আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করেছেন। আমার ধারণা যারা শুনেছেন কিছুটা হলেও 21-এর ভেতরে প্রবেশ করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদের।
প্রিয় দর্শক, একটা জমজমাট আড্ডা ছিল। আমরা শুধুই আলোচনা বলতে চাইনি, আমরা বলতে চেয়েছি আমরা একসঙ্গে কথা বলেছি। আমরা বলতে চেয়েছি আমরা কথা বলিনি শুধু, আপনিও কিন্তু মনে মনে বলছেন। যারা বাংলাদেশ টেলিভিশনের পর্দার সামনে, তারাও কিন্তু যুক্ত। আমরা চাই এই যে যোগাযোগটি, এই যে ভাষার সঙ্গে ভাষা, প্রাণের সঙ্গে প্রাণ মিল হয়ে যাওয়া, এটিই ২১। এটির জন্যেই আমার ভাই প্রাণ দিয়েছিল, আমার বোন প্রথম শহীদ মিনারটি তৈরি করেছিল এই জন্যে। আসুন আমার ভাষাকে ভালোবাসি। আরেকটি বিষয়, মহান শহীদ দিবস কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার আপনার অনেক দায়িত্ব। যে রক্তের বিনিময়ে আমরা ২১ পেয়েছি, সেটি আজ ছড়িয়ে গেছে বিশ্বময়। ২১ আজ বিশ্ব মানবের মাতৃভাষার দিন, ২১ আজ বিশ্বজনীন। সবার জন্যে ২১-এর শুভেচ্ছা।